প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম, যেটা হচ্ছে তোমাদের ডিএনএ রেপ্লিকেশন। তো ডিএনএ রেপ্লিকেশন তোমাদের বইয়ে, বিশেষ করে আমাদের আবুল হাসান স্যারের বইয়ে অনেক বেশি লেখাগুলো বুঝতে একটু অসুবিধা হয়। সেজন্য আমরা কিছুটা স্লাইডের মধ্যে সহজ করে তোলার চেষ্টা করছি এবং এই জিনিসটাকে খুব সহজ করে আমরা পড়ব। তো প্রথমে আসি, ডিএনএ রেপ্লিকেশন কাকে বলা হয়। রেপ্লিকেশন শব্দটা যদি আমরা বলতে চাই, রেপ্লিকেশন মানে হচ্ছে কি প্রতিলিপন, অর্থাৎ হুবহু কপি করা। প্রতিলিপন মানে হচ্ছে কি, আমরা যদি বলি রেপ্লিকেশন শব্দটা আসছে রেপ্লিকা থেকে। রেপ্লিকা কোথায় থেকে? রেপ্লিকা। কি? রেপ্লিকা। অর্থাৎ রেপ্লিকা শব্দটা অর্থ হচ্ছে কি হুবহু কপি। ধরো আমি একটা কাগজ কি করতে যাব, ফটোকপি করতে যাব। আমি আমার মেইন কপিতে একটা জিনিস লিখছি, সেটা গিয়ে তারপর আমি যখন ফটোকপি মেশিনে দিব, লেখা আমার সেম, জাস্ট আলাদা পেজ খালি কি হচ্ছে বের হচ্ছে, একদম হুবহু কপি করা জিনিস বের হচ্ছে। ঠিক এরকম রেপ্লিকেশন প্রক্রিয়ায় বলা হচ্ছে যে যেই প্রক্রিয়ায় একটা ডিএনএ থেকে তার অনুরূপ দুটি ডিএনএর সৃষ্টি হয়, তাকেই বলতেছি আমরা ডিএনএ রেপ্লিকেশন। মাথায় রাখবা, ডিএনএ রেপ্লিকেশনে যেই ডিএনএটা রেপ্লিকেশন হয় তাকে বলা হচ্ছে কি মাতৃ ডিএনএ এবং নতুন সৃষ্ট ডিএনএগুলোকে বলি আমরা অপত্য ডিএনএ। তো আমরা কি বললাম, ডিএনএ রেপ্লিকেশন সংজ্ঞা কি বলতেছি, যে প্রক্রিয়ায় একটি ডিএনএ অণু থেকে দুটি ডিএনএ অণুর সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। তো দেখো, আমরা যদি বলি আদিকোষী জীবের ডিএনএ রেপ্লিকেশন একভাবে হয়, আর প্রকৃতকোষী জীবের ডিএনএ রেপ্লিকেশন একভাবে হয়। মনে রাখবা, আদিকোষী জীবের ডিএনএ রেপ্লিকেশনের সময় আমরা নতুন যে নিউক্লিওটাইডগুলো যোগ করি, তারা 1 মিনিটে প্রায় 10 লাখ 10 লাখ নিউক্লিওটাইড সংযুক্তকরণ করে। নিউক্লিওটাইড সংযুক্ত করে, মানে এদের গতি অনেক বেশি। এই জন্য আদিকোষী জীবের ডিএনএ রেপ্লিকেশন যে কোনো এক জায়গা থেকে শুরু হয়। অন্যদিকে প্রকৃত কোষের ডিএনএ রেপ্লিকেশন 1 মিনিটে আমাদের 500 থেকে 5000 নিউক্লিওটাইড সংযুক্ত করে। নিউক্লিওটাইড, ঠিক আছে, নিউক্লিওটাইড সংযুক্ত করে। এই জন্য তাদের রেপ্লিকেশন শুরু হয় সূত্রের মাঝে বহু জায়গায়, একসাথে অনেক জায়গায়। যেহেতু এটার গতি কম, এজন্য রেপ্লিকেশন করতে অনেক বেশি সময় লাগে। তখন মনে করো যে তারা একসাথে একাধিক জায়গায়, বিশেষ করে ড্রোসোফিলাতে প্রায় 50,000 জায়গায় শুরু হয়। আমরা যদি আরেকটু ভালো করে বলতে চাই, তাহলে দেখো যে ডিএনএ, আদিকোষী জীবের ডিএনএটা হচ্ছে বৃত্তাকার, আর প্রকৃত কোষের ডিএনএটা হচ্ছে কি সূত্রাকার। তাহলে আদিকোষী জীবের যে কোনো একটা জায়গাতে রেপ্লিকেশন শুরু হয় আর দ্রুত হয়ে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু প্রকৃত কোষের জীবের রেপ্লিকেশন যেহেতু ধীরে হচ্ছে, তাই এক জায়গায় না হয়ে এটা একাধিক জায়গা, ধরো এই জায়গায় বিভিন্ন জায়গায় একসাথেই শুরু হইতে পারে। এই জন্যই কথাটা বলছে যে প্রকৃত কোষের ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় সূত্রের মাঝে বহু জায়গায়, যেমন ড্রোসোফিলা উদ্ভিদে প্রায় 50,000 জায়গায় শুরু হয়। এখন বলছে যে আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয় কখন। মনে রাখবা, তোমরা যখন পরবর্তী অধ্যায়টা পড়বা, যার নাম হচ্ছে কোষ বিভাজন, এই কোষ বিভাজনে আমরা একটা বিশেষ জিনিস পড়ব, সেটা কোষ চক্র। মনে রাখবা, একটা কোষ বিভাজন হয় যে আমরা মাইটোসিস দশাটাকে সম্পন্ন করার জন্য আমাদের একটা প্রস্তুতিমূলক পর্যায়ে সম্পন্ন করতে। কি প্রস্তুতিমূলক পর্যায়ে? তাকে বলে আমরা ইন্টারফেস। কি বলি? ইন্টারফেস। আর এই মাইটোসিস ফেস এবং ইন্টারফেসের পর্যায়ক্রমিক আবর্তনটাকে বলে আমরা কোষ চক্র। এবং আলোচনার সুবিধার্থে এই ইন্টারফেসকে আবার 3টা ভাগে ভাগ করেছে। কটা ভাগে? 3টা, G1, S এবং কি G2। আর এই S উপপর্যায়ে মূলত ডিএনএ রেপ্লিকেশন হয়। তাহলে মনে রাখবা, কোষ চক্রের ইন্টারফেস দশার S ধাপে এবং মিওসিস 1-এর প্রোফেজ 1-এর লেপ্টোটিন উপপর্যায়ে মূলত কি হয় রে, আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয়। ওকে, এখন দেখো, এটা যেহেতু আমরা জানে ফেললাম, এরপরে 2-4টা লাইন আমরা এক্সট্রা পড়ে নেই, তারপরে হচ্ছে কি আমরা মেইন ফাংশনে যাব। ডিএনএ রেপ্লিকেশনের জন্য কতটুকু সময় লাগে আমি লিখে রাখছি, যে ব্যাকটেরিয়া রেপ্লিকেশন প্রতি মিনিটে 10 লক্ষ বেস পেয়ার যুক্ত করতে পারে। আবার প্রকৃত কোষে মাত্র কতটা, মানে 500 থেকে 5000 পর্যন্ত বেস পেয়ার যুক্ত করতে পারে, যেটা আমরা আগেই বললাম। আর হচ্ছে ইস্টের রেপ্লিকেশনের জন্য সময় লাগে 20 থেকে 30 মিনিট। আর মানুষের প্রকৃত কোষের আমাদের রেপ্লিকেশন হইতে সময় লাগে কত, 1.4 থেকে 24 আওয়ার। এমসিকিউর জন্য মনে রাখতে পারো। এখন বলছে যে ডিএনএ রেপ্লিকেশন কিভাবে হয়, তার জন্য বিজ্ঞানীরা 3টা অনুকল্প প্রস্তাবন করেন। কয়টা অনুকল্প? 3টা।
একটা হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প বা কনজারভেটিভ হাইপোথিসিস, অর্ধ সংরক্ষণশীল অনুকল্প বা হচ্ছে সেমি কনজারভেটিভ হাইপোথিসিস, আর বিচ্ছুরণশীল অনুকল্প বা ডিসপারসিভ হাইপোথিসিস। তাহলে দেখো আমরা চিত্রের মাধ্যমে দেখি। একটা ডিএনএ থেকে কি হয়, দুইটা ডিএনএর সৃষ্টি হয়। এই একটা ডিএনএ থেকে কিভাবে দুইটা ডিএনএ সৃষ্টি হচ্ছে সেটার জন্য তিনটা অনুকল্প প্রস্তাবিত আছে। যেই ডিএনএটা বিভাজিত হয় তাকে বলি আমরা কি মাতৃ ডিএনএ, আর নতুন সৃষ্ট কোষের যে ডিএনএ গুলো আছে তাকে বলতেছি আমরা কি অপত্য ডিএনএ। এখন বলছে যে এই অপত্য ডিএনএতে সূত্র যে আছে এই সূত্রগুলা নতুন নাকি পুরাতন সেটার উপর ভিত্তি করে আমরা তিনটা অনুকল্প সাজাইছি, সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল আর কি বিচ্ছুরণশীল। তাই দেখো সংরক্ষণশীল অনুকল্পটা কীরকম মাথায় রাখতে হবে, যে এখানে কি ঘটনা ঘটতেছে, যে এখানে যে আমাদের মাতৃ ডিএনএটা আছে, দেখো আমরা এই যে কোনটাকে বলছি আমাদের কনজারভেটিভ মডেলটা, দেখো কনজারভেটিভ মডেলটা তুমি যদি দেখো এখানে বলছে যে এটা যে মাতৃ ডিএনএ, এটা হচ্ছে মাতৃ ডিএনএ। এখান থেকে যে নতুন দুইটা ডিএনএ তৈরি হলো, যার একটাতে সম্পূর্ণ নতুন সূত্র, দুইটা সূত্রই নতুন, আর একটাতে কি দুটা সূত্রই পুরাতন, অর্থাৎ মায়ের হুবহু সূত্রগুলো সে পাইছে, আর একটাতে আমাদের কি হুবহু দুইটা নতুন সূত্র আসছে। তাহলে কি বললাম, একটি ডিএনএতে দুটি সূত্রই মাতৃ সূত্র, এবং অপর ডিএনএতে দুটি সূত্র কার অপর ডিএনএতে দুটি সূত্রই নতুন। তাহলে এটাকে বলতেছি আমরা কি কনজারভেটিভ হাইপোথিসিস বা সংরক্ষণশীল, কারণ একটা ডিএনএর মধ্যে হুবহু মাতৃ ডিএনএ সূত্রগুলাই আসছে। এরপরে যদি আমি আসি সেমি কনজারভেটিভ, সেমি কনজারভেটিভটা যদি আমরা দেখি, এক্ষেত্রেও দেখো এটা যদি আমার মাতৃ হয়, এই নতুন সৃষ্ট যে ডিএনএটা আছে তার মধ্যে একটা সূত্র পুরাতন আর একটা সূত্র কি নতুন, সেম এখানে দেখো একটা সূত্র পুরাতন আর একটা সূত্র কি নতুন। এই যে বলছে যে অপত্য ডিএনএতে দুটি সূত্রের মধ্যে একটি নতুন এবং একটি থাকে কি একটি সূত্র মাতৃসূত্র। দেখো এই যে অর্ধেকটা মাতৃসূত্র সংরক্ষিত আছে, এই জন্য তার নাম বলছে কি অর্ধ সংরক্ষণশীল অনুকল্প বা সেমি কনজারভেটিভ হাইপোথিসিস। এরপরে যদি আমরা দেখি বিচ্ছুরণশীল, এই বিচ্ছুরণশীলটা এখানে ছবি যদি তুমি না বুঝো আমি তোমাকে দেখাই। এখানে বিচ্ছুরণশীলে আমাদের যে নতুন ডিএনএটা আছে, এটা যে মাতৃ ডিএনএ, নতুন যে ডিএনএটা আছে তাদের কিছু অংশ নতুন, কিছু অংশ নতুন, কিছু অংশ কি হবে পুরাতন, এরকম করে কিছু অংশ নতুন, এটা যে পুরান, আর কিছু অংশ কি নতুন, কিছু অংশ পুরান, কিছু অংশ মানে দেখো কিছু অংশ পুরাতন, উপরেরটা পুরাতন আর কিছু অংশ কি হয়েছে নতুন। এই যে একটার পর একটা দেখো যেটা মাতৃ ডিএনএ, আর এখানে দেখো কিছু অংশ পুরাতন কিছু অংশ নতুন, যে বেগুনি কালারটা আছে পুরান আর নীল কালারটা আছে কি নতুন, মানে খণ্ড 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 করে আছে। এই জন্য এটার নাম পড়ছে কি বিচ্ছুরণশীল বা আমাদের কি ডিসপারসিভ হাইপোথিসিস। এটা গেল প্রস্তাবিত কিন্তু প্রমাণিত না, প্রমাণ করলো পরবর্তীতে আমাদের একজন বিজ্ঞানী, যারা কি বলেন ডিএনএ রেপ্লিকেশন হয় মূলত কোন প্রক্রিয়ায়, অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। দেখো লেখা আছে বিজ্ঞানী মেসেলসন এবং স্টাল প্রমাণ করেন আদিকোষী বা ব্যাকটেরিয়া রেপ্লিকেশন সবসময় কোন প্রক্রিয়ায় হয়, অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায়। এবং সুয়েকা নামক একজন বিজ্ঞানী মানব হেলাকোষ থেকে, এবং সাইমন নামক বিজ্ঞানী ক্লামাইডোগ্লাস নামক শৈবাল থেকেও অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় কি করেন ডিএনএ রেপ্লিকেশন প্রত্যক্ষ করেন। তাহলে তোমরা যদি প্রশ্ন করা হয় ডিএনএ রেপ্লিকেশনের কোন প্রক্রিয়ায়, তখন তুমি বলবা অবশ্যই অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ প্রক্রিয়া। এখন এই ডিএনএ রেপ্লিকেশনের পদ্ধতিটাতে যাই। দেখো পদ্ধতিটা একটু জটিল, আমরা তিনটা ধাপে ভাগ করছি। একটা আছে কি ডাবল হেলিক্সকে দুটি স্ট্যান্ডকে এক স্ট্যান্ডে পৃথকীকরণ, 2 নম্বর পয়েন্টটা পড়ছি আমরা শৃঙ্খল দীর্ঘকরণ, এবং 3 নম্বর পয়েন্টটা পড়তেছি আমরা কি প্রুফ রিডিং। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট আমরা পরে বুঝবো, এটা নিয়ে লিখবো, আগে আমরা বুঝি, আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে এটাকে বুঝি। ঠিক আছে, পরের স্লাইডটা আমরা পড়বো না। এখন দেখো প্রথমে যদি আমরা বলি, এখানে আমরা তিনটা স্টেপ ফলো করছি।
দ্বিসূত্রক প্রথম ধাতু দ্বিসূত্রক ডিএনএ কে এক সূত্রক ডিএনএ তে রূপান্তর। আগে আমরা একটু কিছু বেসিক বুঝে নেই রূপান্তর, তারপরে আমরা ফুলফিল করতেছি। প্রথম কথা হচ্ছে যে আমরা একটু আগেই বলছি প্রকৃত কোষের যে ডিএনএটা আছে এই ডিএনএটা আছে এরকম অনেক লম্বা, ঠিক আছে। এই প্রকৃত কোষের ডিএনএতে এক জায়গায় রেপ্লিকেশন হয় না, রেপ্লিকেশন হয় একসাথে অনেক জায়গায়। কোথায় রেপ্লিকেশন হবে? যেই জায়গাতেই হোক অনেক জায়গা, ধরো এখানে হইতে পারে, এখানেও হইতে পারে, আবার কি এখানেও হইতে পারে। যেই জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হবে ওই অঞ্চলটাকে বলি আমরা ওরি অঞ্চল। ওরি অঞ্চল, ওটাকে আমরা কি বলি? ওরি অঞ্চল। তাহলে তোমাকে যদি প্রশ্ন আসে ওরি অঞ্চল কাকে বলা হয়, তুমি বলবা ডিএনএর যে স্থান থেকে রেপ্লিকেশন শুরু হয় তাকেই বলা হচ্ছে কি ওরি অঞ্চল। ওরি অঞ্চলের পরে ওখানে একটা বিশেষ অঙ্গ আসে যার নাম হচ্ছে রেপ্লিসোম। রেপ্লিসোম, ঠিক আছে, রেপ্লিসোম। এখন রেপ্লিসোম কি সেটা আগে বুঝে নাও। রেপ্লিসোম হচ্ছে কি? রেপ্লিসোম মানে ডিএনএ রেপ্লিকেশনের জন্য যতগুলো প্রয়োজনীয় উপাদান আছে, যেমন ধরো বিভিন্ন ধরনের এনজাইম, তারপরে হরমোন, হ্যাঁ হরমোন, প্রোটিন, ঠিক আছে, প্রোটিন এবং কিছু মুক্ত নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, এই সমস্ত উপাদানগুলো একটা জায়গায় আবদ্ধ থাকে, ঠিক আছে, একটা জায়গায় আবদ্ধ থাকে, যাকে বলতেছি আমরা কি রেপ্লিসোম। তাহলে কি রেপ্লিকেশন সম্পন্ন করার জন্য যত প্রয়োজনীয় উপাদান আছে সবগুলো একটা জায়গায় স্ফটিক আকারে অবস্থান করে, যাকেই বলতেছি আমরা রেপ্লিসোম। এখন বলছে এই জায়গায় রেপ্লিসোম আসলো, এই জায়গায় কি আসবে? রেপ্লিসোম আসলো। ওরি অঞ্চলে কি আসলো? রেপ্লিসোম আসলো। রেপ্লিসোম আসার পরে তারা কি করে, এখান থেকে বিশেষ একটা এনজাইম প্রথমে দ্বিসূত্রক ডিএনএটাকে এক সূত্রক ডিএনএতে রূপান্তর করার চেষ্টা করে। তখন দেখবা ধরো এই জায়গায় যেহেতু আমার রেপ্লিকেশন শুরু হয়েছে, যে জায়গাটাতে রেপ্লিকেশন শুরু হবে ওখান থেকে প্রায় অনেকটা অংশের ডিএনএর যে খণ্ডগুলো আছে তার হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দেয়। ধরো আমরা জানি একদিকে যদি অ্যাডিনিন থাকে অবশ্যই থাকবে কি থায়ামিন, একদিকে গুয়ানিন থাকলে অবশ্যই আরেকদিকে থাকবে সাইটোসিন এবং কি এদিকে থাকলে গুয়ানিন, এদিকে থায়ামিন থাকলে এদিকে হচ্ছে কি থাকবে? অ্যাডিনিন। এবং আমরা কি লিখলাম ধরো জাস্ট প্রমাণ করার জন্য। এরপরে এইদের মধ্যে থাকে কি আমাদের হাইড্রোজেন বন্ধন। আমরা জানি অ্যাডিনিনের সাথে থায়ামিন 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, গুয়ানিনের সাথে সাইটোসিন আমাদের 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। প্রথমেই এই যে একটা এনজাইম আসবে, আমরা কোন এনজাইম সেটা ডিটেলস করবো, তারা এই হাইড্রোজেন বন্ধনগুলোকে কি করে দেয়? ভেঙে দেয়। এই হাইড্রোজেন বন্ধনগুলোকে কি করে দিচ্ছে? ভেঙে দিচ্ছে। ভেঙে দিলে তখন তাদের মধ্যে একটা দূরত্ব ক্রিয়েট হইল, ঠিক আছে। তখন দেখবা এই জিনিসটা দেখতে ঠিক এরকম। তারপর এদিকে আবার ডিএনএ যেভাবে থাকে সেভাবে থাকবে, ঠিক আছে। এই জায়গাটা বাবল, আমাদের যে গাল ফুলালে যেরকম ফুলে ওঠে ঠিক এরকম একটা বাবলের সৃষ্টি হইল, যাকে বলা হচ্ছে কি রে? রেপ্লিকেশন বাবল। রেপ্লিকেশন বাবল, ঠিক আছে। আমরা যদি রেপ্লিকেশন বাবলের একটা সাইড চিন্তা করি তাহলে দেখো তো, দেখতে এটাকে অনেকটা ওয়াই আকৃতির মনে রাখে না? এই ওয়াই আকৃতির অংশটাকে বলে কি? রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক, এটাকে আমরা বলি কি? রেপ্লিকেশন ফর্ক। তাহলে কি হইলো? প্রথমে ওরি অঞ্চল সৃষ্টি হইলো, ওরি অঞ্চলের আমাদের রেপ্লিসোম আসলো, হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে একটা বাবল ক্রিয়েট করলো যেটা দেখতে ওয়াই আকৃতির। এই ওয়াই আকৃতির বাবলটাকে বলতেছি আমরা রেপ্লিকেশন ফর্ক। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মেইন পড়ায়, ঠিক আছে, মেইন পড়ায় যাচ্ছি। তো এইখানে একটু জিনিসটা বুঝে রাখো যে ডিএনএ রেপ্লিকেশনটাকে আমরা বাংলা সিনেমার সাথে একটা তুলনা করতে পারি। কি? বাংলা সিনেমা, বাংলা সিনেমার গল্পের সাথে, ঠিক আছে। যেমন তোমরা জানো এখানে বড়লোক মেয়ে, মেয়ে হচ্ছে কি বড়লোক, আর ছেলে হচ্ছে কি গরিব। ছেলে হচ্ছে কি রে? গরিব। এদের মধ্যে আছে কি? সম্পর্ক। এদের মধ্যে কি আছে? সম্পর্ক আছে। এই সম্পর্কে ধরো একটাকে ধরলাম আমরা হচ্ছে এরকম করে ছেলে, আর এটা হচ্ছে মেয়ে। আমরা সূত্র দুটাকে 3 প্রাইম থেকে 5 প্রাইম, আর এটা কি রে? 5 প্রাইম থেকে
3 প্রাইম। তাহলে একটা যদি 5 থেকে 3, একটা অবশ্যই 3 থেকে 5। তাদের মধ্যে ভালোবাসার একটা সম্পর্ক আছে। যে সম্পর্ক, ভালোবাসার একটা সম্পর্ক আছে। এইবার ধরো কোনো রকমে মেয়ের বাবা জানতে পারলো যে তার মেয়ে একটা গরিব ছেলের সাথে কি করতেছে, প্রেম করতেছে। তখন বাবা কি করবে, গুন্ডা পাঠায়া তাদেরকে কি করবে, আলাদা করবে। তো ফার্স্ট স্টেপটা আমরা লিখব, দ্বিসূত্রক ডিএনএ কে, দ্বিসূত্রক ডিএনএ কে এক সূত্রে রূপান্তর। এইখানে যে কাজটা করে বাবা কি পাঠাইলো, গুন্ডা পাঠাইলো। এখানে 3টা এনজাইম কাজ করে। একটা হচ্ছে হেলিকেস। 1 নাম্বার এনজাইমটা যদি আমরা বলি সেটা হচ্ছে কি, হেলিকেস। এই হেলিকেস এনজাইম দিয়ে কি করলো, তাদের মধ্যকার হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দিল। তখন যখন হেলিকেস এনজাইম ভেঙে দিলাম, তখন দ্বিসূত্রক ডিএনএটা এইভাবে এক সূত্রক হইল। ঠিক আছে, কি হইলো, দ্বিসূত্রক ডিএনএটা এক সূত্রক হলো। তাহলে হেলিকেস কি করলো, যে নিউক্লিওটাইডের মধ্যে নিউক্লিওটাইডের কি রে, হাইড্রোজেন বন্ধন ভাঙ্গে দেয়। ঠিক আছে, এখন যখন ভেঙে দিল, তখন বলো এদের কি ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ হয় নাই, এদের হয়েছে কি, আলাদা করা হয়েছে। তারা কি, তাহলে আবার পুনরায় মিলিত হইতে চাইবে, এবার বাবা কি বলতেছে, মেয়ের বাবা বলতেছে, আজ থেকে তোর ঘরের বাইরে যাওয়া বন্ধ, আজ থেকে তোর ঘরের বাইরে যাওয়া বন্ধ, আজ থেকে ঘরের বাইরে যাওয়া বন্ধ। তখন কি করে, ঘরের মধ্যে তালা মারতে হবে না, সিটকিনি লাগাই দিতে হবে, মেয়ের ঘরের ভিতরে রাইখা তালা মারতে হবে। এই তালা মারার কাজটা করে ট্রোপো আইসোমারেস। কে কাজ করতেছে, ট্রোপো আইসোমারেস কি করে, হাইড্রোজেন, এই যে আমাদের পিছনের দিকে যে সূত্রটা আছে তাদের মধ্যে আর পুনরায় পেস লাগতে বাধা দেয়। কি, ট্রোপো আইসোমারেসের কাজ হচ্ছে কি, আমাদের ডিএনএতে পুনরায় পেস লাগতে বাধা দেয়। ঠিক আছে, এখন আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে কি, বাবা এবার ঘরের মধ্যে মেয়েরে তালা মারলো না, এই তালা মারার জন্য এইদিকে আমাদের একটা বিশেষ প্রোটিন যুক্ত হয়, যার নাম হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্যান্ডার্ড কি থাকে, বাইন্ডিং প্রোটিন। এই যে আমরা 3 নাম্বার যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কি, SSBP, যারা কি করে, এই যে এ অপর দিকে আছে টি, একদিকে আছে জি, তো আরেকদিকে সি, এদিকে আছে সি, এদিকে জি, এদিকে টি থাকলে এদিকে আছে কি, এ। এরকম করে যে নিউক্লিওটাইডগুলো আছে তাদের মধ্যে জোড়া লাগতে দেয় না। তাহলে কি রে, SSBPর কাজ হচ্ছে নতুন করে হাইড্রোজেন বন্ধন তৈরিতে বাধা দেয়। তাহলে আমরা বলতে পারি বাবা তার মেয়েকে ঘরের মধ্যে আটকে রাখলো কার মাধ্যমে, আমাদের সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন এবং ট্রোপো আইসোমারেসের মাধ্যমে। তাহলে আমরা কি করলাম, দ্বিসূত্রক ডিএনএ কে এক সূত্রক ডিএনএর মধ্যে রূপান্তরিত করলাম। এখন কি হইল, এখন বাবা বলতেছে, এইবার দেখো মেয়ে ঘরের ভিতরে পুরা উড়াধুরা শুরু করেছে, এটা ভাঙ্গা সেটা ভাঙ্গা। বাবা এবার মেয়ের অত্যাচার দেখে বলছে 1 মাসের মধ্যে তোরে আমরা কি দিব, বিয়ে দিয়ে দিব। তাহলে 2 নাম্বার যে স্টেপটা পড়বো, এই 2 নাম্বার স্টেপটা মনে রাখবো, সেটা হচ্ছে কি, সূত্র বর্ধিতকরণ। কি করবো, সূত্র বর্ধিতকরণ পড়বো। মানে সূত্র বর্ধিতকরণ কিভাবে হবে, এখানেও আরো কয়েকটা স্টেপ আছে। প্রথমে আমরা করব প্রাইমার সৃষ্টি, যেই কাজটা করে প্রাইমেস এনজাইম, RNA প্রাইমেস, এই RNA প্রাইমেস নামক এনজাইম। দেখো বাবা তার মেয়েকে বিয়ে দিতে চাইলে কি করতে হবে, আমাদের পাত্র খুঁজার লাগবে না, এই পাত্র খুঁজার কাজটা করে কি, RNA প্রাইমেস, আর পাত্র হিসেবে কাজ করে কি, প্রাইমার। কথা হলো প্রাইমার কি, মনে রাখবা, প্রাইমার হলো RNA এর একটা খণ্ড, প্রাইমার হলো একটা RNA এর খণ্ড, আর এই খণ্ডের সাথে আমরা ডিএনএ এর বিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে পাত্র। মনে রাখবা RNA এর খণ্ডটা এরকম যদি হয়, এটা 5 প্রাইম আর এটা হচ্ছে কি 3 প্রাইম, যা 3 প্রান্তে অবশ্যই কি থাকবে, OH থাকবে। ওকে, এটাকে বলতেছে RNA প্রাইমার, এটাই আমাদের পাত্র।
এখন প্রাইমারের এই জায়গায় আমরা এখন পাত্র নিয়ে আসলাম। তো মনে রাখবা এটাকে আমরা ধরছিলাম 5 প্রাইম, এটা হচ্ছে কি 3 প্রাইম, আর এদিকে 3 প্রাইম, এখানে হচ্ছে কি 5 প্রাইম। মনে রাখতে হবে যে এখানে একটা বিশেষ সূত্র বর্ধিতকরণ অর্থাৎ বিয়ের কাজটা করে একটা এনজাইম যার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 3। কে কাজ করে? ডিএনএ পলিমারেজ 3। সে কি করে? ওই যে আমাদের রেপ্লিসোমের মধ্যে নিউক্লিওটাইডগুলো আছে না, সেটা আরএনএ 3 প্রান্তে যুক্ত করতে থাকে, যেমন অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এভাবে কত প্রান্তে? 3 প্রান্তে। অর্থাৎ প্রাইমার সবসময় কোন দিক থেকে কোন দিকে কাজ করে? 5 থেকে 3 দিকে সূত্র বর্ধিতকরণ করে। তাহলে আমরা এখানে যখন প্রাইমার বসাবো তখন আমাদের দেখো এখানে 5 প্রান্ত আছে, তাহলে এই পাশে দিকে 3 প্রান্ত, এদিকে 5 প্রান্ত, তাহলে প্রাইমার বসাবো এই দিকে, আর অপর সূত্রে আমরা প্রাইমার বসাবো এই দিকে। ঠিক আছে, অপর দিকে প্রাইমার বসাচ্ছি ওই দিকে। তো যেইটাতে আমাদের 5 থেকে 3 দিকে যাচ্ছে সেই সূত্রটা আমাদের এইভাবে নিরবিচ্ছিন্নভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে। প্রাইমার মানে কি? একটার পর একটা নিউক্লিওটাইড। টি এর জায়গায় আমরা কাকে আনতেছি? এ। আমরা এর তারপরে সি এর জায়গায় জি, জি এর জায়গায় সি, আর এর জায়গায় কাকে আনতেছি? টিকে নিয়ে আসতেছি। এইভাবে তারা একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত করে আমাদের রেপ্লিকেশন ফর্কের দিকে অগ্রসর হয়। এটা একদম নিরবিচ্ছিন্নভাবে অগ্রসর হয় বলে এটাকে বলে কি? লিডিং সূত্র। এটাকে বলে কি? লিডিং সূত্র। এটাকে বলা হচ্ছে কি? লিডিং সূত্র। কিন্তু এইখানে ডিএনএ পলিমারেজ ভালোভাবে কাজ করলো। অপর সাইডে মনে রাখবা প্রত্যেকটা জিনিস চলার জন্য শক্তি দরকার। এক্ষেত্রে এইদিকে শক্তিটা বেশি খরচ হয়ে গেছে, তো ওই সাইডে আমাদের শক্তি পাচ্ছে একটু কম। তখন আরএনএ প্রাইমেস একদম পুরাপুরি নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে না। তখন আরএনএ প্রাইমেস অল্প অল্প করে সামনের দিকে আগাচ্ছে, একটা খণ্ড আগাচ্ছে, আবার নতুন একটা প্রাইমার লাগবে, আবার খণ্ড আগাচ্ছে, আবার নতুন একটা প্রাইমার লাগবে। আর এই প্রাইমারের সাথে তারা হচ্ছে কি করতেছে? নতুন করে নিউক্লিওটাইড সংযুক্ত করতেছে। ধরো এইটা আমাদের নতুন একটা খণ্ড, এটা হচ্ছে খণ্ড, আর এটা হচ্ছে কি? প্রাইমারের খণ্ড। সাদাটা হচ্ছে কি? প্রাইমার। তো এইদিকে প্রাইমার, এইটা সাদাটা হচ্ছে প্রাইমার, আর এইদিকে হচ্ছে আমাদের নতুন খণ্ড। ভুল করলাম একটু, দাঁড়াও। এই পর্যন্ত হচ্ছে কি? প্রাইমার ছিল, আর এখানে নতুন নিউক্লিওটাইড সংযুক্ত হয়েছে। তো অপর সূত্রে আমাদের এটা নিরবিচ্ছিন্নভাবে তৈরি হয় না, তাই সেদিকে কি হয়? খণ্ড খণ্ড করে তৈরি হয়, খণ্ড খণ্ড করে তৈরি হয়। মনে রাখবা যেহেতু এখানে সুন্দর করে যাচ্ছে না, দেখো আমরা যখন কোনো একটা ইউটিউবে গান শুনি আর নেটের কারণে হঠাৎ করে ঘুরতেছে, বা একটা কম্পিউটার স্মুথলি কাজ করতেছে না, তখন আমরা এটাকে বলি কি? ল্যাগ করতেছে। আর যেহেতু এটা নিরবিচ্ছিন্নভাবে তৈরি হতে পারে না, যেহেতু আস্তে আস্তে খণ্ড খণ্ড করে তৈরি হচ্ছে, এই জন্য তাকে বলে ল্যাগিং সূত্র, ল্যাগিং স্ট্যান্ড বা সূত্র। আর এই ল্যাগিং সূত্রের যে খণ্ডগুলো আছে, এই খণ্ডগুলোকে বলতেছি আমরা ওকাজাকি খণ্ড, ওকাজাকি খণ্ড। এগুলোকে আমরা কি বলতেছি? ওকাজাকি খণ্ড। ঠিক আছে, এর পরবর্তীতে যখন ওকাজাকি খণ্ডগুলো তৈরি হলো, শেষের দিকে আমাদের 3 নম্বরে যেটা কাজ করে ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 1 সে কি করে? এই যে আরএনএ প্রাইমারগুলোকে কি করে? ডিএনএ দ্বারা প্রতিস্থাপিত করে। কারণ আরএনএতে কি থাকে? ইউরাসিল থাকে। আরএনএতে কি থাকে? ইউরাসিল। এই ইউরাসিলকে প্রতিস্থাপিত করে তার পরিবর্তে কি আসে? থায়ামিন নিয়ে আসে। ফলে এদিকে একটা নতুন সূত্র, এদিকে একটা কি রে? নতুন সূত্র তৈরি হয়ে গেল। এখন এই জায়গায় ওকাজাকি খণ্ডগুলোকে সংযুক্ত করে কে? লাইগেস এনজাইম। লাইগেস কোন এনজাইম? লাইগেস এনজাইমের সাহায্যে, এনজাইমের সাহায্যে কি রে? ওকাজাকি খণ্ডগুলোকে ওকাজাকি খণ্ড যুক্ত করা হয়। কি করা হয়? যুক্ত করা হয়, যুক্তকরণ। ঠিক আছে, তাহলে আমরা সূত্র বর্ধিতকরণের ক্ষেত্রে কি কি হইলো? প্রথমে প্রাইমার সৃষ্টি হইলো। প্রাইমার কি? আরএনএর খণ্ড যার 3 প্রান্তে ওএইচ থাকে, এবং সেদিকে দেখো ওই যে বললাম বাবা পাত্র খুঁজতে গেছে, পাত্রটা জেন দেন খুঁজবে না, টাইওয়ালা, এই যে ওএইচ ঝুলে আছে টাই। ঠিক আছে, কারণ বিয়ে হয়ে গেছে 2 জন, এদিকে ছেলেরও বিয়ে হয়েছে, ওদিকে কি রে? মেয়েরও বিয়ে হয়েছে। এদিকে একটা নতুন সূত্র, ওদিকে একটা নতুন সূত্র। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এর আলাদা একটা সন্তান, এখানে একটা সন্তান। আমরা কয়টা পাইলাম? 2টা ডিএনএ। মাঝখানে আর কেউ গান গাইলো না যে পাখি যায় উড়ে যায়, তুমি গেছো তো আমার কি, আমি ওইদিকে বিয়ে করে ফেললাম। এই ছেলে এদিকে আলাদা সূত্র, এদিকে মেয়ে আলাদা সূত্র। ওকে, তাহলে এইটা হচ্ছে বাংলা সিনেমার কাহিনী। যদিও শাকিব খানের মুভি হইলে কি হতো? তারা অবশ্যই মিলিত হইতো, বাট এটা শাকিব খান না, এটা হচ্ছে কি মডার্ন। ঠিক আছে, এবার দেখো এরপরে আমাদের যেটা, তাহলে এখানে একটা নতুন সূত্র তৈরি হইলো, এখানে একটা নতুন সূত্র তৈরি হইলো। এই নতুন সূত্র তৈরি হওয়ার ফলে
আমরা যে নতুন সূত্রগুলা পাইলাম, এই যে নতুন সূত্রগুলা পাইলাম, এখানে একটা বিশেষ জিনিস হইতে পারে, সেটা হচ্ছে মিস ম্যাচ। আমরা কি বলি? এমআইটিসি মিস ম্যাচ। হ্যাঁ, কি লিখতেছি? মিস ম্যাচ। ঠিক আছে, মিস ম্যাচ। এখন মিস ম্যাচ বলতে কি বোঝাচ্ছে? ধরো এগুলো তো দ্রুত ঘটে, এর জায়গায় টি, জি এর সাথে সি, সি এর সাথে জি, জি এর সাথে সি, টি এর জায়গায় কি এ, এরকম নিউক্লিওটাইড সংযুক্ত হয়, তাই কি না? এরকম নিউক্লিওটাইড সংযুক্ত হয়, নতুন আমাদের ডিএনএ সৃষ্টি হয়। ধরো কোনো কারণে আমার এখানে সি এর জায়গায় সি না আসে, এখানে সি না আসে, কি চলে আসলো? এ। আমার সম্পূরক কিন্তু এ না, জি এর জায়গায় কি আছে? সি আসার কথা ছিল, কোনো কারণে ভুলক্রমে চলে আসছে এটা। এই যে ধরো জি এর সাথে সি এবং এর সাথে কি টি আসার কথা, সেই জায়গায় একটা ভিন্ন চলে আসছে, তখন সেটাকে, সেই কন্ডিশনটাকে বলি মিস ম্যাচ। অর্থাৎ আমাদের ওখানেও কিছু ইরর হয়। ইরর হইলে আমরা সেখানে কি করি? সেখানে করি আমরা হচ্ছে কি রে, মেরামত করার চেষ্টা। প্রথমে তারা কি করে? প্রুফ রিডিং, ডিএনএ প্রুফ রিডিং, এবং কি করে? মেরামত করার ব্যবস্থা আছে, মেরামত করার ব্যবস্থা আছে। ঠিক আছে, কিরকম করে প্রুফ রিডিং ও মেরামত দিচ্ছে মনে রাখবা। যখন এরকম কোনো ভুল হবে, আমরা একটু পড়ছি, সূত্র বর্ধিতকরণের কাজটা করে কে? ডিএনএ পলিমারেজ 3। তো যখন আমাদের কোনো জায়গায় মিসম্যাচ হয়ে যায় বা ভুল হয়ে যায়, তখন এই ডিএনএ পলিমারেজ 3 আর কাজ করে না, সে তার সামনের দিকে নিউক্লিওটাইড যুক্ত করা বন্ধ করে দেয়, যে আমার এখানে কোনো ভুল হচ্ছে, আমি আর সামনে আগাচ্ছি না। তাই এবারে ওটাকে সংশোধন করার কাজটা করে ডিএনএ পলিমারেজ 1 এবং 2। তারা আছে প্রুফ রিডিং, মানে কি? তারা মিস্ত্রির কাজ করে। কি করে? তারা এই এ কে সরিয়ে সেখানে কাকে নিয়ে আসে? সি কে নিয়ে আসে। ঠিক আছে, এইটাই হলো আমাদের প্রুফ রিডিং প্লাস মেরামত ব্যবস্থা। তাহলে প্রুফ রিডিং এর জন্য ভুল ধরে কে? ডিএনএ পলিমারেজ 3, আর সেটাকে মেরামত করে কে? ডিএনএ পলিমারেজ 1 এবং 2। মনে রাখবা, যখন মিসম্যাচ হবে, ডিএনএ পলিমারেজ 3 কাজ করা বন্ধ করে দিবে, তখন উপর থেকে দেখতে দেখতে আসবে কে? ডিএনএ পলিমারেজ 1 এবং 2। তারা সামনে থেকে দিকে আসবে, আস্তে আস্তে দেখবে যে কোথাও ভুল আছে কিনা। এখানে ভুল পড়ছে, এখানে যে জায়গায় এ সি থাকার কথা ছিল এ আসছে, তখন তারা এ কে সরাই কাকে নিয়ে আসবে? সি কে নিয়ে আসবে। এটাকেই বলা হচ্ছে ডিএনএ প্রুফ রিডিং এবং মেরামত। প্রুফ রিডিং মানে কি? ধরো আমি টাইপ করতেছি কম্পিউটারে, আমার কোনো বানান হয়েছে কিনা আমি আবার পুনরায় দেখতেছি, এই যে দেখাটাকেই বলা হচ্ছে কি সেম। এখানে কোন নিউক্লিওটাইডের সাথে কোন নিউক্লিওটাইড যুক্ত আছে তার ভুল নির্ধারণ করাটাকেই বলা যায় প্রুফ রিডিং। আর এরপরে ওইটার যদি ভুল থাকে সেটাকে সরিয়ে তার প্রকৃত সম্পূরক নিউক্লিওটাইডটাকে নিয়ে আসাটাকেই বলতেছি আমরা কি? মেরামত ব্যবস্থা। ওকে, এইটাই হলো আমাদের ডিএনএ প্রুফ রিডিং। তাহলে আমাদের 3টা স্টেপে লিখবা পরীক্ষায় যদি আসে, তাহলে দ্বিসূত্রক ডিএনএ, একসূত্রক ডিএনএ তো ধারণ করা, সূত্র বর্ধিতকরণ এবং কি প্রুফ রিডিং। আর ছবি দিবা তোমরা হচ্ছে এই ছবিটা। ঠিক আছে, এই ছবিটা বেশি জটিল করার দরকার নাই, তোমাদের বই অনেক জটিল করা আছে, তো জটিল করার দরকার নাই। এখন আমরা যদি স্লাইডে যাই, সেই জিনিসটাই আমরা দেখাবো তোমাকে। দেখো, ডাবল স্ট্যান্ডকে এক সূত্রক হেলিকেজের কাজ কি? হাইড্রোজেন বন্ধনকে ভাঙ্গা। ট্রোপোআইসোমারেজের কাজ কি? পুনরায় নতুন পেস লাগতে না দেওয়া। এসএসবি বা সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিনের কাজ কি? নতুন করে হাইড্রোজেন বন্ধন তৈরি হইতে বাধা দেয়। তারপর হচ্ছে আমাদের কি? ধাপ 2তে করা শৃঙ্খল দীর্ঘকরণ, যেখানে আমরা প্রথমেই আসে কি? আরএনএ প্রাইমার, যারা প্রাইমার সৃষ্টি করে, তারপরে ডিএনএ পলিমারেজ 3 করে প্রাইমারের সাথে 3 প্রান্তে একটার পর একটা নিউক্লিওটাইড সংযুক্ত করে সামনের দিকে সূত্র বর্ধিত করে। আর লাইগেজ এনজাইম কি করে রে? ওকাযোগী খণ্ডকে যুক্ত করে। আর এরপরে দেখো লেখা আছে ধাপ 3 প্রুফ রিডিং এবং মেরামত। আমরা এটা পড়ছি। এখন দেখো, যদি প্রুফ রিডিং বা মেরামত করার পরেও কোনো জায়গায় ভুল থাকে, ঠিক আছে, তখন মিসম্যাচ যদি থেকেই যায়, অথবা অন্য কোনো কারণে যদি মিসম্যাচ হয়, মিসম্যাচ থেকে যায়, অথবা অতিবেগুনি রশ্মি, ইউভি রশ্মি, কার্সিনোজেনিক পদার্থ, কার্সিনোজেনিক পদার্থ, এগুলোর কারণে যদি আমাদের কি হয়? পদার্থ আমাদের মিসম্যাচ থেকে যায়, তাহলে মানুষের কিন্তু কিছু রোগ হয়। কি কি রোগ হয়? একটা হচ্ছে কি? জেরোডার্মা পিগমেন্টোসাম, জেরোডার্মা পিগমেন্টোসাম নামক চর্মরোগ। এছাড়াও স্কিন ক্যান্সার। কি হতে পারে? স্কিন ক্যান্সার হইতে পারে। কথাটা বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশনের কাহিনী। এরপরে আমরা লাস্ট যেটা পড়ব, রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিসোম।
আমি তোমাদের আগেই বলছি যে রেপ্লিকেশনের জন্য যতগুলো প্রয়োজনীয় এনজাইম দরকার, সেই এনজাইমগুলা একটা জায়গায় কি আবদ্ধ থাকে, তাকেই বলতেছি আমরা কি রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিসোম। কি কি উপাদান ট্রোপোআইসোমারের কাজ কি? ডিএনএ অণুকে অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে, ডিএনএ হেলিকেস রেপ্লিকেশন ফর্কে ডিএনএ ডাবল হেলিক্সগুলোকে খুলে দেয়, তারপরে হচ্ছে কি রে ডিএনএ পলিমারেজ 3 নিউক্লিওটাইডগুলোকে 3 প্রান্ত থেকে 5 প্রান্তের দিকে বর্ধিত করে, আর হচ্ছে প্রুফ রিডিং করে। তারপরে বলছি কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন ডিএনএ অণুগুলো এক স্ট্যান্ডকে সংযুক্ত হতে যাতে পুনরায় দ্বিতন্ত্রী অবস্থায় ফিরে না যায়, ওই জন্য নতুন করে হাইড্রোজেন বন্ধনে বাধা দেয়। ঠিক আছে। লাইগেজ কি করে? ওকাজয়ী খণ্ডকে পুনরায় সংযুক্ত করে। প্রাইমেজ কি করে? প্রাইমার সৃষ্টি করে ডিএনএ পলিমারেজ 1, যেটাকে প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপিত করে। তাহলে দেখো আমরা বাংলা সিনেমার মাধ্যমে সুন্দর করে এই জিনিসটা রেপ্লিকেশনটা শুনলাম, শিখলাম। আবার দেখো আমি আরেকবার মিলাই দিই। প্রথমে প্রেম ছিল, বাবা হেলিকেস এনজাইমের সাথে ভাঙলো, তারা যেন যুক্ত হইতে না পারে এই জন্য ট্রোপোআইসোমারেজ এবং সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন কাজ করলো। এরপরে বাবা বললো কি 1 মাসের মধ্যে বিয়ে দিবে, এই জন্য প্রাইমার খুঁজলো বা পাত্র খুঁজলো। প্রাইমারের সূত্র বর্ধিত করলো, বিয়ে হইলো, 2 দিকে 2টা সন্তান আরামসে। তার মানে কি এইখানে আমাদের একটা সূত্র থেকে 2টা সূত্রের সৃষ্টি হলো, তার মানে আমাদের ডিএনএ রেপ্লিকেশন কি হইলো? শেষ। ধন্যবাদ সবাইকে।